গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভীষণ ভালো আছি। দিনটা হচ্ছে 28শে ডিসেম্বর, বৃহস্পতিবার, বাজে সকাল 8:15। তো এখন থেকে ব্লগটাকে স্টার্ট করলাম তোমাদেরকে সঙ্গে নিয়ে। অ্যাজ ইউজুয়াল প্রতিদিনের মতো সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি। বাসি কাজকর্ম যেগুলো ঘরে থাকে, বিছানা তোলা, ঘর ঝাড় দেওয়া, ফ্রেশ হওয়া, ব্রাশ টাশ করা সব কমপ্লিট। চলে এসেছি এবার রান্নাঘরে। রান্না বান্না তো করতেই হবে, হাজব্যান্ডের অফিস আছে, তো সেই মতন গ্যাস কাউন্টার টপটা মুছে নিলাম। এবার আগে ভাত বসিয়ে দেব, দিয়ে তারপরে সব রান্নাবান্নার প্রিপারেশান স্টার্ট করব। আগে আমি ভাতটা বসিয়ে দিই কেন বলো তো, রান্নাবান্নার বাকি যে প্রিপারেশানগুলো মানে কাটাকাটি, তারপরে মাছটা একটু ডিফ্রোস্ট হতেও দিতে হয়, সেগুলো করতে করতে ভাতটা হয়ে যায়। তো সেই কারণে আগে ভাতটা বসিয়ে দিয়ে তারপরে চিন্তাভাবনা করি যে কীভাবে কী প্ল্যান মতন আর কি রান্নাবান্নাগুলো করব, কোনটার পর কোনটা করব, এগুলো প্ল্যান করতেও তো একটু টাইম লাগে। রান্না কি হবে না হবে সেটা আগের দিনই প্ল্যান হয়ে থাকে, কিন্তু কোনটার পর কোনটা করব এটাও একটু ভাবতে হয়। তো সেই কারণে সেই সবগুলো আর কি করি, আমি ভাতটা আগে বসিয়ে দিয়ে নিই। তো দেখো ফ্রিজ থেকে বার করে নিলাম লোটে মাছ আর মাছের ডিম। তো সেটা একটু জল দিয়ে আর কি ডিফ্রোস্ট হতে দিলাম, দিয়ে এবার আমি বসে পড়ছি তরকারি করতে। তো তরকারির মধ্যে মাছের ডিমের একটা তরকারি মতন করব, মানে কালিয়া টাইপের, আলু দিয়ে। আর করব লোটে মাছের ঝুড়ো। তো লোটে মাছের ঝুড়ো যেহেতু হবে, তো পেঁয়াজ কুচি অনেকটাই লাগবে। আর মাছের ডিমের বড়া করে তরকারি করব, তো সেই কারণে মাছের ডিমের বড়াতেও আর কি একটু পেঁয়াজ কুচি বেশি করে দিতে হয়। তো বেশ অনেকটা কোয়ান্টিটিতে পেঁয়াজ কাটলাম এবং 2 ভাগে কাটলাম। বড়ার জন্য একটু ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এই যে এখানে দেখো বাটিতে এটা বড়ার জন্য পুরো প্রিপারেশন রেডি করে রাখছি। মানে পেঁয়াজ ছোট ছোট করে কেটে নিয়েছি, লঙ্কাও ছোট ছোট করে কেটে নিলাম, আর ধনেপাতা কুচি মানে কুচিয়ে নিচ্ছি। আর জানো তো বন্ধুরা, এই যে কাঁচিটা দেখছো, হাজব্যান্ড না এই কাঁচিটা চাকদা থেকে এনে দিয়েছে। এত ভালো না কাঁচিটা, খুব ভালো আর কি, লোহার কাঁচিটা, মানে ধার কমে গেলে ধার করা যাবে। আর এখানে আমার সমস্ত প্রিপারেশন ডান। এবার ভাবছি যে একটু চাটা খেয়ে নিয়ে তারপরে রান্নাবান্নায় হাত দেবো। কারণ কি বলো তো, রান্নায় একবার লেগে গেলে না চাটা খাওয়া হয় না। আর তোমাদের তো বলি, শীতকালে না একটুখানি মনে হয় সকাল সকাল চাটা খাই, তারপরে অন্য সব কাজ করি। গরমকালে আবার মনে হয় সব কাজ সেরে নিয়ে ফ্যানের তলায় বসে আরাম করে চা খাবো। শীতকালে আবার ঠিক তার উল্টোটা, মানে এক একটা ঋতুতে এক এক রকম চাহিদা আর কি হয় আমাদের। তো যাই হোক, চা খেয়ে আমি দেখো এবার রান্নাঘরে চলে এসেছি, রান্নাবান্না এবার স্টার্ট করব। তো মাছের ডিমের পকোড়া করব, সব তো রেডি করেই রেখেছিলাম। শুধু এবার ডিমটা আর কি বরফ ছেড়ে গেছে, তো এবার ডিমটা দিয়ে দিলাম, দিয়ে ওর মধ্যে নুন, হলুদ, একটুখানি আদা রসুন বাটা দিয়েছি, আর দিলাম একটু চালের গুঁড়ো আর বেসন দিয়ে ভালো করে মেখে নিয়ে এই যে এখানে দেখো পকোড়াগুলো ভেজে নিচ্ছি, লাল লাল করে এপিট ওপিট করে ভেজে নেব। আর কিছুটা পকোড়া মানে শুধু খাবো আর কি, ঝোলে দেব না। আর কিছুটা পকোড়া ঝোল করব, মানে কালিয়া করব আর কি। তো মাছের ডিমের পকোড়া করে যে তরকারিটা, মানে কালিয়াটা, মাছের ডিমের বড়ার ঝোল যেটাকে বলে আর কি, তো ওটা কারা কারা খেতে ভালোবাসো আমাকে জানিও। আমার না এই অসময়ে মাছের ডিমের ঝোলটা খুব একটা ভাল লাগে না। যেটা আর কি বর্ষাকালে যে সিজনাল যে টাইমের যে মাছের ডিমটা পাওয়া যায়, ওটা বেশ সুন্দর, আর মানে খেতেও ভালো লাগে ওই টাইমের মাছের ডিমগুলো। তো ওই সময় তরকারি করলে বা কালিয়া করলে ভালো লাগে খেতে। কিন্তু এই অসময়ে না, এখন তো অ্যাকচুয়ালি মাছের তেল ভালো হবে, শীতকালে মাছের তেল খুব ভালো হয়, তো সেই কারণে মাছের তেলটা খেতে এখন ভাল লাগবে শীতকালে, কিন্তু মাছের ডিমটা খুব একটা ভালো লাগে না। বর্ষাকালে দেখবে মাছের ডিমটা খেতে খুব ভালো লাগে। তো আমার জন্য আর বড়া আর কি ঝোল করিনি, আমার জন্য বড়া রেখে দিয়েছি। তো আর বাদ বাকি হাজব্যান্ড, বোন, মা এদের সবার জন্য আর কি ঝোলে বড়া দিয়ে দেবো। আর সাইড বাই সাইড আমি 2টো কড়াই বসিয়ে দিয়েছি, কারণ ঝটপট ঝটপট করে করব সেই কারণে। আর আজকে না আমার একটু এক্সট্রা কাজ রয়েছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরেও গেছো কিছুটা হয়তো, যে ঠাকুর ঘরে আজকে একটু ডিপ ক্লিনিং করব। তো সেই কারণে এই কাজগুলো না মেটালে না ঝটপট করে ওইদিকে আবার দেরি হয়ে যাবে। আর শীতের বেলা একটুখানি বেলা মানেই একদম অন্ধকার হয়ে যায়, খুব বাজে লাগে। মানে 2-2:30 মানেই একদম সূর্যি মামার ডুবো ডুবো অবস্থা হয়ে যায়। মানে সেই কারণে না একটু ঝটপট ঝটপট করে কাজগুলো আর কি কমপ্লিট করার চেষ্টা করছি। তো ওইদিকে আমার লোটে মাছও হয়ে গেছে, আর এখানে আমার মাছের ডিমের কালিয়াও রেডি। তো এই যে এখানে দেখো এবার হাজব্যান্ডের ভাতও বেড়ে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য। আর এবার রান্না যেগুলো করলাম সেগুলো টেবিলে সুন্দর করে গুছিয়ে ওর খাবারটা বেড়ে দেবো, দিয়ে চটপট করে আমি কিচেনটা ক্লিন করে নেব। তারপরে ও খেয়ে বেরিয়ে গেলে পরে ঘর ঠর মুছে স্নান টান করে ঝটপট চলে যাব ঠাকুর ঘরে।
তার আগে আমি একটু ব্রেকফাস্টও করে নেবো, কেননা ঠাকুর ঘরে না আজকে অনেকটা সময় লাগবে। তো সেই কারণে আর বৃহস্পতিবার ছাড়া না দেখবে এইসব ডিপ ক্লিনিংয়ের কাজটা হয় না, কারণ বৃহস্পতিবারই সব কাপড় টাপড় আর কি, যেগুলো ঠাকুরের মানে কাপড় পাতা থাকে সেইগুলো আর কি ধুইর ব্যাপার থাকে, চেঞ্জ করার ব্যাপার থাকে। তো সেই কারণে ভাবলাম যে বৃহস্পতিবার দিনই সুন্দর করে ডিপ ক্লিনিং করব। তো খাওয়া দাওয়া সেরে ঘরে তো টুকিটাকি কিছু কাজ থাকে, না চাইতেও হয়েই যায় কাজ। তো এই জামা কাপড়গুলো সকালে আর কি ধুয়ে মেলে দিয়েছিলাম, তো এইগুলো আর কি ভাঁজ করে আলনাতে গুছিয়ে রাখলাম। জামা কাপড় ভাঁজ করার কাজটা না আমার কখনোই ভালো লাগে না, আমাকে সব কাজ করতে দাও, আমি করতে রাজি আছি, কিন্তু জামা কাপড় ভাঁজ করতে না কেন জানি না আমার একদম ভালো লাগে না। তো এগুলো ভাঁজ না করলেও হবে না, ফেলে রাখলে কে করবে বলো, কেউ তো করার নেই, আমার জিনিসটা আমাকেই গোছাতে হবে। তো ওই জন্য ফেলে না রেখে কটা নাইটি আর কি ঝটপট করে গুছিয়ে ফেললাম। চলো এবার গরম জলটা বসিয়ে নিই কেটলিতে, তারপরে এবার ঘরটা মুছবো। তাই জন্য জলটা আর কি বালতিতে ভরতে হবে। আর জানো তো আমাদের দোতলার কলগুলো দিয়ে না ঠিকঠাক করে জল পড়ছে না, তো হাজব্যান্ডকে বলেছি যে কলের মিস্ত্রিকে ডাকার জন্য, তো ওরও সময় সুযোগ হয়ে উঠছে না দেখে ডাকা হচ্ছে না। তো দেখা যাক, এর পরের সপ্তাহে তো 2 দিন পর ছুটি আছে, তো দেখা যাক মানে ডেকে আনতে পারে কি না। ডাকলেই যে ওরা চলে আসবে সঙ্গে সঙ্গে এমনও কোনো ব্যাপার নেই, ওদেরও ব্যস্ততা থাকে। তো যদি আসে তো খুব ভালো হয়। খুব আস্তে আস্তে জল পড়ছে, কলের পাইপটা দিয়েও খুব আস্তে আস্তে পড়ছে, সাথে করে বাথরুমগুলোরও কলের একই অবস্থা। তো জল আসতে পড়লে না দেখবে কাজ করতেও খুব বিরক্ত লাগে, অতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে বাসন মাজা বা অতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে জলের বালতি ভরাটা না একদম ভালো লাগে না। তো আমি দেখো স্নান টান সেরে নিয়েছি, ঘরটার মুছে, তারপরে জামা কাপড় কয়টা ছিল সেগুলো ধুয়ে কেচে দিলাম, দিয়ে রেডি হয়ে এবার বড় একটা বক্স নিয়ে ঠাকুর ঘরে এলাম। তো ঠাকুর ঘরে এসে ঠাকুর ঘরের দরজা জানলাগুলো খুলে দেব। হাজব্যান্ড সকালবেলা গপুকে সকালে ব্রেকফাস্ট ওই করিয়ে দিয়ে যায়, তো ব্রেকফাস্ট ওই করিয়ে দিয়ে গেছে, আর জল ঠল সব তুলে রেখেই গেছে। আর এবার আমি সুন্দর করে ঠাকুর ঘরটা গোছাবো, গুছিয়ে তারপরে পুজোটা সেরে নেব। তো সেই জন্যই আর কি সব পর্দা টর্দাগুলো সরিয়ে দিলাম, দিয়ে এবার এই যে ঠাকুরের সামনে যে পর্দাগুলো থাকে সেগুলোকেও সুন্দর করে ভাঁজ করে গুছিয়ে রাখছি। আর ওই বড় বক্সটা যে দেখলে, ওর মধ্যে আমার ঠাকুরের জন্য একটা অর্গানাইজার রয়েছে, ওই মাল্টিপারপাস অর্গানাইজারগুলো হয় না, তো ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম। গেল সপ্তাহে এসছে জিনিসটা, গেল বুধবার দিন এসছে, গেল মঙ্গলবার দিন এসছে, কিন্তু আমি অসুবিধা থাকার কারণে আমি আর সেটা অর্গানাইজ করতে পারিনি। তো ভাবলাম যে এই সপ্তাহেই এটা আর কি ফেলে না রেখে করে ফেলি, কারণ এটা মানে আনবক্সিংও করা হয়নি, যদি কোনো ডিফেক্ট হয় তো রিটার্নও হবে না। তো সেই কারণেই আর কি দেরি না করে এটা ঝটপট করে ফেললাম। তাছাড়া ঠাকুর ঘরটা আমার ডিপ ক্লিনিংয়ের ব্যাপার ছিল, সেই কারণে। তো দেখো এই যে এই কালারটাই নিয়েছি, কারণ এই সেম কালারেরই আমার ঠাকুর ঘরে দেয়ালটা রং করা, মানে সেম না একটু আলাদা, কিন্তু যখন ফটোতে দেখেছিলাম ফ্লিপকার্টের যে পেজে ফটোতে দেখেছিলাম সেম কালারই লাগছিল, কিন্তু একটু ডিপ কালার এসছে, তো খুব একটা বাজে লাগছে না, ঠিকই আছে, মানানসই আছে, অসুবিধা নেই। তো এই যে এখন আমি এটাকে সুন্দর করে আর কি রেডি করে নিচ্ছি একটার পর একটা। এটা বেশ টাইম টেকিং কাজ একটা, আর ধৈর্যেরও বটে। আমার সুন্দর করে রেডি করা হয়ে গেছে পুরো র্যাকটাকে। এবার এটাকে ভালো করে একটা ভিজা কাপড় দিয়ে মুছে নেব। ধুলে ভালো হতো, কিন্তু আমার হাতে খুব একটা সময় ছিল না দেখে আমি আর আলাদা করে ধুতে পারলাম না, কিন্তু একটা ভিজা কাপড় দিয়ে সুন্দর করে পুরো র্যাকটাকে আর কি মুছে নিচ্ছি, ইনক্লুডিং বক্সগুলো। তো এক এক করে সব মুছে, জানলা দিয়ে রোদ আসছে তো রোদে শুকাতে দিয়ে দেব। আর ততক্ষণে ঠাকুরের বাকি জায়গাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করব, ততক্ষণে এই জিনিসটা সুন্দরভাবে শুকিয়ে যাবে। তো সেই কারণে আগে এইটাকে ভালো করে একটু মুছে দিলাম ভিজা কাপড় দিয়ে, তারপর আমি বাকি কাজকর্মে লাগবো। তো দেখো ওটা সরিয়ে দিলাম, ওখান থেকে সরিয়ে দিয়ে এবার ঠাকুর ঘরে যা যা আমার মানে আগে যে অর্গানাইজারগুলো ছিল এই র্যাক ট্যাকগুলো, তো এগুলো পুরো খালি করে দেব, যাতে ঠাকুরঘরটা পুরো পরিষ্কার করতে পারি, মানে ডিপ ক্লিন করতে যাতে সুবিধা হয় সেই কারণে। তো এই যে দেখো এবার আগে আমি ঠাকুরের যে বসার যে আসনগুলো আর কি, যেখানে ঠাকুরকে বসিয়ে রেখেছি যে কাপড়গুলোর ওপরে, সেই কাপড়গুলো আগে চেঞ্জ করে সুন্দর করে ওই ওপরটা আগে পরিষ্কার করে নেব, কারণ পরিষ্কার ওপর থেকেই আগে স্টার্ট করতে হয়। তো সেই কারণে আগে এই কাপড়গুলো চেঞ্জ করে ওপরটা সুন্দর করে পরিষ্কার করে ঠাকুর দিয়ে সুন্দর করে বসিয়ে দিয়ে নতুন কাপড় পেতে তারপরে আমি নিচটাকে হাত দেবো। তো চলো এক এক করে ঠাকুরের আসনটা আগে অর্গানাইজ করে নিই।
আমার ঠাকুরের আসন সুন্দর করে পরিষ্কার করে গোছানো হয়ে গেছে। এইবারে আমি ক্লিনিংটা স্টার্ট করেছি আর কি। ঠাকুর ঘরের যে মেঝেটা, তো মেঝেটা তো পুরো হোয়াইট কালারের টাইলস। তো টাইলসের মধ্যে না, যেহেতু ঠাকুর ঘরে প্রদীপ টদীপ ধরানো হয়, তারপরে ধূপকাঠির যে ডাস্টটা সেটা পড়ে, তো সেই কারণে দীর্ঘদিন সেগুলো পড়তে পড়তে না একটু কালো কালো স্পট হয়ে গেছে। তো সেটা নর্মাল কাপড় দিয়ে মুছলে যাচ্ছিল না। তো সেই কারণে আমি একটা পরিষ্কার স্কচ ব্রাইট আর সার্ফ দিয়ে আর কি ভালো করে ঘষে ঘষে ওগুলোকে আর কি তুলছি, ডিপ ক্লিন করছি যেহেতু। তো ভাবলাম যে একবারেই সুন্দর করে ঘষে ঘষে তুলে ফেলি। আর একটা জিনিস তো অবশ্যই, যে সাদা জিনিসের একটু যত্ন বেশি করতে হয়, তো সেই কারণেই আর কি সুন্দর করে ঘষে ঘষে তুললাম, যাতে করে সাদা জিনিসের যে গ্লেজি ব্যাপারটা সেটা বজায় থাকে। দিয়ে এবার দেখো ভালো করে ঠাকুর ঘরটা মুছে নিলাম। নিয়ে এখন দেখো ঠাকুর ঘরের লুকটা ঠিক এরকম লাগছে। এইবারে বাইরে যে অর্গানাইজারগুলো রেখেছিলাম সব এবার ঘরে নিয়ে আসবো। নিয়ে এসে যে মাল্টিপারপাস ড্রয়ারটা শুকাতে দিয়েছিলাম, তো সেটা তো খুব ভালো মতো শুকিয়ে গেছে। এবার চলো মাল্টিপারপাস অর্গানাইজারের প্রত্যেকটা বক্সে সুন্দর করে জিনিসপত্রগুলো গুছিয়ে ফেলি। এই অর্গানাইজারটা আমি 6টা বক্সের নিয়েছি, মানে এই ড্রয়ারগুলো 6টা রয়েছে। তো যেই কারণে কি বলো তো, আমার এই যে লাল রঙের র্যাকটা তোমরা দেখছো, যেটা একদম নর্মাল কোনো সব কিছুই আর কি বাইরে থেকে দেখা যাবে, তো সেই অর্গানাইজারে যা যা জিনিসপত্র রয়েছে, ইভেন একটা ছোট র্যাকও রয়েছে। তো সব জিনিসপত্রই এই 6 ড্রয়ারের অর্গানাইজারে সুন্দরভাবে ফিট হয়ে গেছে। ঠাকুর পুজো দেওয়ার কাজটা আমি একা করি না, আমার বোন হাজব্যান্ড দুজনে মিলেই করে। তো সেই কারণে সবার যাতে ব্যবহারের সুবিধা হয় সেইভাবেই আমি অর্গানাইজারটা গুছিয়ে নেব। প্রথমে রেখেছি সমস্ত ধূপকাঠি আর দেশলাইয়ের বাক্সগুলো, কারণ নিত্যদিনের পুজোতে ধূপকাঠিটা মেন দরকার হয় সেই কারণে। আর তারপরে দেখো এইখানে আমার গোপলার সমস্ত জামাগুলো ভাঁজ করে রাখছি একটা প্লাস্টিকের মধ্যে। ওর ছোট ছোট যে আন্ডারওয়্যারগুলো রয়েছে সেগুলো গুছিয়ে রাখলাম। আর যে লাল বাস্কেটটার মধ্যে দেখলে, ওর মধ্যে ওর গরমের সমস্ত জামা কাপড়। যেহেতু গরমকালটাই আমাদের দেশে বেশি, তো সেই কারণে গরমের জামা কাপড়ই বেশি। আর শীতের ওর মাত্র 4-5টাই জামা, তো সেই কারণে শীতের জামা অল্প, তাই জন্য অল্প জায়গার মধ্যেই হয়ে গেল। আর প্লাস্টিকের মধ্যে আন্ডারওয়্যারগুলো রাখলাম, ছোটো ছোটো জিনিস তো, যাতে খুঁজে পেতে সুবিধা হয়। আর তারপরে একটা বক্সের মধ্যে রাখলাম সমস্ত এক্সট্রা কাপড়গুলো এবং আসন। আর একটা বক্সের মধ্যে রাখলাম যে ঠাকুরের পুজোতে যেসব জিনিসপত্রগুলো রাগে, ঘি, মধু, ধান, ভর্তুকি, এইগুলো। আর ওপরের বক্সটার মধ্যে রাখলাম ঠাকুরের ব্যাগ আর প্লাস্টিক। আর তারপরে যেটা দেখলে ওটার মধ্যে ঠাকুরের সমস্ত বইগুলো রেখে মাল্টিপারপাস অর্গানাইজারটা সুন্দর করে গোছানো কমপ্লিট। এবার আমি বসে পড়েছি পুজো দিতে। আমার গপুকে সুন্দর করে স্নান করিয়ে নিলাম। নিয়ে হাজব্যান্ড ফুল নিয়ে এসেছিলো বৃহস্পতিবার উপলক্ষে, তো ফুল যেহেতু রয়েছে ওকে সুন্দর করে একটু ফুল দিয়ে আর কি মানে ফুলে স্নান করালাম। করিয়ে দেখো শীত বস্ত্র পরিয়ে ওকে সুন্দর করে রাজা বেটার মতো রেডি করে দিয়েছি। আর আমার গপুকে জানো তো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিলে না ওকে এত মিষ্টি লাগে, ভীষণ ভালো লাগে দেখতে। তো এবার চলো লক্ষ্মীর ঘরটা পেতে ঝটপট পুজোটা সেরে নিই। পুজো দিয়ে ঘরে এসে নাইটিটা চেঞ্জ করে নিলাম। ওই বসে বসে ঘরটা মুছেছি, তো নাইটিটা একদম ভিজে গেছে। তো ভিজে ভিজে নাইটি পরে শীতকালে থাকা যায় না, তো নাইটিটা চেঞ্জ করে নিলাম। মানে আগামীকাল ধুয়ে দেবো ওটাকে। তো অনেকটা সময় লেগে গেল, একদম কোমর ব্যথা হয়ে গেছে, কতক্ষণ বসে বসে কাজ, তো অনেকটা সময় লেগেছে।
যাই হোক, সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে। অনেকদিন ভালো করে পরিষ্কার, মানে যে ডিপ ক্লিনটা সেটা অনেকদিন করা হয়নি, তো সেই কারণেই আর কি একটু বেশি নোংরা হয়ে গেছিলো। তো ভালো করে পরিষ্কার করে নিয়েছি, এখন বেশ ভালো লাগছে। আর ফাঁকা ফাঁকা হয়ে গেছে তো দেখতে বেশি ভালো লাগছে। আর মাল্টিপারপাস অর্গানাইজারটা যে কী কাজের কি বলবো তোমাদের, খুব কাজে লেগেছে। আর সমস্ত জিনিস ওর মধ্যে অর্গানাইজ হয়ে গেছে, বাইরে থেকে দেখাও যাচ্ছে না, দেখতেও বেশ ভালো লাগছে। তো বেশ ভালো হয়েছে। তো যাই হোক, চলো এই ব্লগটাকে বন্ধুরা এখানেই এন্ড করছি। ব্লগটা অনেকটাই বড় হয়ে গেছে, আর বড় করবো না ব্লগটাকে। তো এই ছিল আমার আজকে ঠাকুরঘর অর্গানাইজেশন এবং সকাল থেকে দুপুর অবধি কাজকর্ম। যতটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করার অবশ্যই চেষ্টা করেছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, একটা লাইক করে যেও, কারণ তোমাদের একটা কমেন্ট এবং লাইক আমাকে পরবর্তী ভিডিও বানানোর জন্য অনেক বেশি মোটিভেট করে। চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করে দিও। ফ্রেন্ডস ফ্যামিলির সাথে ভিডিওগুলো শেয়ার করো। তোমাদের সাথে দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। চলো, টাটা।